প্রথম কথা হচ্ছে যে আমরা আলাপ করছিলাম ইতিহাস নিয়ে। এবং আমি যেমনটা শুরুতেই বলেছিলাম আপনাদের যে সবসময় আমার হৃদয়ের ভিতরগত একটা উপলব্ধি থাকে যে দিন শেষে যেন এটা আমার হৃদয়ের মধ্যে এক ধরনের জ্ঞান তৈরি করে, এক ধরনের উপলব্ধি তৈরি করে, এক ধরনের বিশ্লেষণী ক্ষমতা তৈরি করে, এক ধরনের বোধ তৈরি করে, এক ধরনের শক্তি তৈরি করে যে আমি বিষয়টা অবগত কিংবা একেবারে অনবগত নই। আবার একই সাথে এই কথা সত্য যে নম্বর পাওয়ার নিশ্চয়তা তৈরি করে। তো আমি আপনাদের বলবার ক্ষেত্রে এটা সবসময় মাথায় রাখি যে যা পরীক্ষা আসবে তার সব বা সে জিনিসগুলিও যেন থাকে, কিন্তু একই সাথে দিন শেষে প্রধান উদ্দেশ্য থাকে যেন আপনি একজন পরিণত মানুষ হন, কিংবা শুধু আপনিই কেন, আমরাও এই আলোচনার মধ্য দিয়ে চিন্তার ক্ষেত্রে একজন সমৃদ্ধ মানুষ হবার চেষ্টাটা অব্যাহত রাখি। তো আমি আমরা ধাপে ধাপে বিভিন্ন ইতিহাস নিয়ে কথা হচ্ছিল, সেই প্রাচীন কাল থেকে শুরু করে সুলতান থেকে শুরু করে মুঘল, ইংরেজদের নিয়েও আমরা একাধিক দিন ধরে ধরে কথা বলছি। এর আগে আমরা কি বলে পলাশী যুদ্ধ বা তার আগে অন্যদের নিয়ে কথা বলেছি, মীর জাফর বা অন্য যারা আছে তাদেরকে নিয়েও আমাদের কথা হয়েছে। তো এর পরবর্তীতে আসলে মূল ব্রিটিশ শাসনটা শুরু হয়। এই এই মুসলিম বা মুঘল শাসনের আনুষ্ঠানিক উৎখাত ঘটে, ব্রিটিশরা ক্রমশ জেকে বসতে থাকে। একটা কথা আমি আগেই বলেছি, পুনর্বার আজকে একটু মনে করিয়ে দেই ম্যাপ থেকে, যে ব্রিটিশেরা কিন্তু তাদের যাত্রাটা শুরু করেছিল বাংলা থেকে, না? আমরা জানি, আমরা যখন ব্রিটিশদের কাছে ব্রিটিশদের গোলামীর শৃঙ্খলে আমরা যখন আবদ্ধ হয়েছি, তখনও কিন্তু দিল্লি স্বাধীন, দিল্লি মুঘলেরাই শাসন করে। তখনও পাঞ্জাব তো স্বাধীন বটেই, পাঞ্জাব তখনও ইংরেজরা স্পর্শ করতে পারেনি। পাঞ্জাব মানে আজকে ভারতের পাঞ্জাব বা পাকিস্তানের পাঞ্জাব, যেটা রাজধানী লাহোর, কিংবা তখনও সিন্ধু প্রদেশ এ দেশীয় শাসক, ইংরেজরা বা ইউরোপিয়ানরা স্পর্শ করতে পারেনি। বা ধরেন বেলুচিস্তান, খাইবার পাখতুনখোয়া বা এরকম পশ্চিম দিকে আজকের যেটা পশ্চিম মানে পাকিস্তান, একসময় যেটা পশ্চিম পাকিস্তান ছিল, তারা কিন্তু ইংরেজদের অধীনে গেছে অনেক পরে, আমাদের চেয়ে প্রায় 100 বছর পরে। আমরা ইংরেজদের অধীনে ছিলাম 190 বছর। আজকের যেটা পাকিস্তান, একসময় যাদের সাথে আমরা ছিলাম যৌথভাবে, পশ্চিম পাকিস্তান এবং পূর্ব পাকিস্তান, এই পূর্ব পাকিস্তান ইংরেজদের কাছে গেছে 1757 সালে, এবং পশ্চিম পাকিস্তান ইংরেজদের অধীনে চলে গেছে 1857 সালে, 100 বছর পর। এবং আমরা ইংরেজদের অধীনে ছিলাম 190 বছর, এবং পশ্চিম পাকিস্তান ইংরেজদের অধীনে ছিল মাত্র 90 বছর। ফলে 1947 সালে যখন পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান একটা রাষ্ট্র হিসাবে যাত্রা শুরু করে, উভয়ের অর্থনৈতিক অবস্থা এবং অতীতে ইংরেজদের বা বিদেশিদের দ্বারা শোষিত হওয়ার ইতিহাস একই ছিল না। ফলে আমরা যেটা অনেক সময় পরবর্তীতে তুলনা করেছি, ওদের এটা আছে আমাদের এটা নাই, কিছুটা বুঝে করছি, কিছুটা না বুঝে। আমরা তো নিঃস্ব হয়েই ছিলাম, বা আমাদের যাত্রা 47 সালে শুরুই হয়েছিল নিঃস্ব অবস্থা থেকে, এবং তাদের চেয়ে আমরা পিছিয়ে পড়া অবস্থা থেকে শুরুই করেছিলাম। ঔপনিবেশিক শাসনের জাতাকলে তাদের পৃষ্ঠ হওয়ার ইতিহাস মাত্র 90 বছরের, যেখানে আমাদের 190 বছরে। একটা স্ক্রিন শেয়ার দিয়েছি বুঝবার জন্য, যে ইংরেজরা, ইউরোপিয়ানরা আসছিল প্রথমে এইখানে নৌপথে, কিন্তু পরবর্তীতে ইংরেজরা এখানে খুব একটা সুবিধা করতে পারে নাই। তারা বেচারা আসছে আমাদের এই নরম মাটি, নরম মনের মানুষদেরকে ভালো লাগছে, এবং তাদের যাতনাটা শুরু করেছে, এবং তাদের সাম্রাজ্য বিস্তার শুরু হয়েছে এখান থেকে। আমাদের এই অঞ্চলের শাসক যিনি ছিলেন নবাব সিরাজউদ্দৌলা, তাকে পরাজিত করবার মধ্য দিয়ে তাদের যাত্রা শুরু। তখন কিন্তু এইটুকের মধ্যেই তারা সীমিত, বড় জোর এখানে টুকরা টাকরা কিছু কিছু জায়গা আছে, এই অঞ্চল পুরোটাই তখন স্বাধীন। ইংরেজরা ক্রমশ তাদের রাজ্য বিস্তার করছে, এই দিক থেকে এই দিক থেকে এই দিক থেকে এই দিক থেকে এই দিক শেষে গেছে। তো এইখান থেকে এই পর্যন্ত যেতেই তাদের 100 বছর লেগে গেছে। এই কথাটা আমাদের বোঝা খুব গুরুত্বপূর্ণ। আমরা পাকিস্তানের সাথে আমাদের যে ইতিহাস লিখেছি, ইতিহাস এমন ভাবে লিখেছি যেন 47 সালে
আমরা দুইজনের অবস্থা একই ছিল, পরে ওরা ফুলে ফেপে কলা গাছ হয়েছে, আমরা কলা গাছ থেকে পাট গাছে পরিণত হয়েছি, শীর্ণ হয়েছি। নট দ্যাট ডিয়ার। 47 সালে যখন আমরা একসাথে শুরু করি তখনই তারা এগিয়েছিল অর্থনীতি বা অন্যদিক থেকে, এবং তাদের শোষিত হওয়াটার ইতিহাস ছিল আমাদের তুলনায় কম। আমরা বিদেশের ইংরেজদের কাছে শোষিত হইতে হইতে একেবারে ইংরেজরা আমাদের চুষে ফেলেছিল, আমরা জিরো একেবারে, সেখান থেকে আমাদের যাত্রা শুরু হয়েছিল। আচ্ছা, এই যে ইংরেজরা নবাব সিরাজউদ্দৌলাকে পরাজিত করলো, তারপরে মীর জাফর আসলো, তাকে সরালো, তাকে উৎখাত করে ক্ষমতা দিল তার জামাতা মীর কাসেম, তারপরে তাকে উৎখাত করলো, বা নানান প্রক্রিয়ার মধ্যে দিয়ে ঘটনাগুলি ঘটতে থাকলো। এরপরে যখন অন্যরা উৎখাত করে তারা নিজেরা জেকে বসলো, সেই জেকে বসার পর তাদের প্রথম পরিণত শাসকটা আসলেন যে ভদ্রলোক, তার নাম হচ্ছে ওয়ারেন হেস্টিংস। আপনারা একটু খাতায় উপরে লিখেন, আমরা আগে শিরোনাম লিখেন যে ভারতীয় উপমহাদেশে ব্রিটিশ শক্তির প্রসার বা ব্রিটিশদের সাম্রাজ্য বিস্তার, এটা শিরোনাম লিখেন, ভারতীয় উপমহাদেশে ব্রিটিশদের সাম্রাজ্য বিস্তার। আচ্ছা, আমি আগে বলেছি যে আপনাদের সাথে কথা বলবো আমি কিঞ্চিত আলাপের ভঙ্গিতে, ঠিক ক্লাস নেওয়া নয়, আলাপ করতে থাকবো। এবং আলাপ করতে থাকবো, এই কথা বলার পিছনে কারণ হলো যে আমি বিকালে নাস্তা খাই নিয়ে ক্ষুধা লাগছে, তো আমি একটু একটু করে খেতে থাকবো, ফলে খাওয়ার শব্দ এই আলাপের মধ্যে থাকতে পারে, এইটা আপনাদের রেগে না যেতে অনুরোধ করি। আচ্ছা, বাদাম ভাজি খাবো আর কি। আপনাদের সবাইকে বলি যারা আছেন, বাদাম, যে কোনো ধরনের বাদাম খাওয়ার অভ্যেস করবেন। ইট উইল মেক ইউর সেলফ মোর স্ট্রং, মস্তিষ্ককে শানিত রাখবে, কর্মোদ্দীপনা অনেক বেশি থাকবে। বাদাম ইজ ভেরি গুড জিনিস, বাদাম যে কোনো ধরনের বাদাম হোক। হম, বাদাম খুবই প্রিয় আমার, আমি কেন দিন নাই যখন বাদাম খাই না। আচ্ছা, একটু বলি, তো আমি এখন বাদাম খেতে খেতে আপনাদের সাথে কথা বলবো। ঘি দিয়ে ভাজা বাদাম, যেটা বলছি সেটা হচ্ছে যে ইংরেজেরা প্রথমে যখন এসে আমাদের ক্ষমতা দখল করে কিছুটা দিশেহারা তারা ছিল, ক্ষমতা সাম্রাজ্য বিস্তার করছে বটে, কিন্তু কিভাবে সেই ক্ষমতাটাকে পোক্ত করতে হয়, কিভাবে জেকে বসতে হয়, কিভাবে শাসন ক্ষমতাটাকে ঠিক রাখতে হয়, সেটা তারা ঠিক বুঝে উঠতে পারতেছিল না। কারণ ইংল্যান্ডের চিন্তা এখানে প্রয়োগ করাটা, বা একই ধরনের তো জীবনযাত্রা না, আবহাওয়া একই রকম না, মানুষেরা একই রকম না, বিশ্বাস একই রকম না, ধৈর্য একই রকম না, উপলব্ধি একই রকম না, প্রজ্ঞা একই রকম না, আলাদা আলাদা। ওই ধরনের ধারণা নিয়ে সেখানে শাসন করাটা অসুবিধা ছিল। এবং যেটা হলো যে তারা নানা ধরনের কাজ করলো, দ্বৈত শাসন, ডুয়েল অ্যাডমিনিস্ট্রেশন। সেখানে বললো যে নবাবের কাছে থাকবে হচ্ছে দেশ পরিচালনার ভার, বিচারের ভার, আর সেনাবাহিনী আর রাজস্ব টাকা পয়সা থাকবে ইংরেজদের কাছে। অদ্ভুত ব্যাপার, ফলটা কি দাঁড়ালো? ইংরেজরা আচ্ছা মতো জনগণকে শোষণ করে টাকা তুলতে থাকলো, এবং জনগণ ক্ষতিগ্রস্ত হইতে হইতে যে সোনার বাংলা ছিল, আক্ষরিক অর্থেই সোনার বাংলা, সেটা শ্মশানে পরিণত হলো, এবং একটা দুর্ভিক্ষ হলো 1770 সালে। এবং সরকারি হিসেবে সেই দুর্ভিক্ষে মারা গেল মোট জনসংখ্যার 1/3, প্রতি 3 জনে একজন মারা গেল। এবং ইতিহাসে বাংলা 1176 সালে হয়েছিল বলে এটাকে 76-এর মন্বন্তর বলে। যারা প্রিলির প্রশ্নের উত্তর বা কমন পড়বে কিনা বিচলিত থাকেন তা নিয়ে, তারা বলছে 76-এর মন্বন্তর বাংলা কত সালে, এটা আসছে অনেক সময় 1176 সাল। মন্বন্তর মানে দুর্ভিক্ষ, এবং এই দুর্ভিক্ষে বিপুল পরিমাণ মানুষ মারা যাওয়ার পর ইংরেজরা নিজেরাই বিচলিত হয়ে গেল একেবারে।
এবং কিভাবে এই এই যে এই যে দুঃশাসন, এই যে মানুষ মারা যাওয়া, এই যে না খেয়ে মানুষের জীবন বিপন্ন হয়, এটাকে এড়ানো যায় তা নিয়ে তারা ভাবতে থাকলো। এবং পরবর্তী তারা শাসক হিসেবে এখানে নিয়োগ দিল অরেন হেস্টিংসকে। তাহলে একটু নামটা লিখেন, অরেন হেস্টিংস, ব্র্যাকেটে লিখেন 1772 থেকে 85। হেস্টিংস ক্লাইভের মতোই ছোটখাটো চাকরিজীবী ছিল শুরুতে, ভাগ্য বিড়ম্বিত ইংরেজ। ক্লাইভও তাই। ক্লাইভ কিন্তু খুব দারিদ্র্যের মধ্যে বেড়ে ওঠার মানুষ ছিল, চাকরি বাকরি হইতো না, মানুষের কাছে অনেক টাকা ধার করে ফেলেছিলেন ক্লাইভ। সবাই ধারের টাকা ফেরত চায়, দিতে না পেরে ক্লাইভ কিন্তু আত্মহত্যা করতে গেছিল যুবক বয়সে, যখন কোথাও চাকরি বাকরি পাচ্ছে না ইংল্যান্ডে, তখন মাথায় পিস্তল ঠেকিয়ে সিরিয়াসলি আত্মহত্যা করার জন্য গুলি চালাইছিল, কিন্তু ঘটনাচক্রে গুলি বের হয়নি। মারাই যাবে এটার ব্যাপারে সে ডিসাইডেড, কিন্তু তারপরে যখন গুলি বের হয় নাই, তখন তার কেন যেন মনে হয়েছে যে তাকে নিয়ে স্রষ্টার নিশ্চয়ই বড় কোনো উদ্দেশ্য আছে, নইলে গুলি লাগবে না কেন। এবং তাকে নিয়ে স্রষ্টার উদ্দেশ্যে যে মেলা বড়, আমরা 200 বছর ইংরেজির গোলামি করে তা প্রমাণ করেছিলাম। ঠিক ক্লাইভের মতোই অরেন হেস্টিংস আত্মহত্যা করতে যায়নি, কিন্তু খুব বড় চাকরি ছিল না, ছোট ভাগ্য বিড়ম্বিত মানুষ, ছোটখাটো চাকরি নিয়ে এই উপমহাদেশে এসেছিলেন। কতটা ছোট চাকরি, লেখক হিসেবে আসছিলেন। এই লেখক মানে হুমায়ুন আহমেদের মতো উপন্যাস লেখক না। থানায় এই যে জিডিটিডি লেখার জন্য বা তাদের এফআইআর, আমরা এফআইআর জিনিসটা জানি কিনা, ইংরেজি FIR, এফতে ফার্স্ট, আইতে ইনফরমেশন, আরতে রিপোর্ট। আপনাকে কেউ মাথায় বাড়ি দিল, বা আপনাকে কেউ হুমকি দিল, বা আপনাকে আক্রমণ করলো, আঘাত করলো, তার বিরুদ্ধে আপনি কোথায় যাবেন? থানায় যাবেন। আদালতেও যেতে পারেন, কিন্তু ক্রিমিনাল মামলায় প্রথম থানায় যাওয়ার সুযোগ আছে, সিভিল মামলায় নেই। জমি জমার মামলায় থানার সাথে কোনো স্বাদ নাই, এটা আপনাকে প্রথম জজ কোর্টে যেতে হবে। কিন্তু ক্রিমিনাল মামলা আপনি দুই ধরনের জায়গায় যেতে পারেন। ক্রিমিনাল মামলা কোনগুলি অনেকবার বলেছি, খুন ক্রিমিনাল মামলা, ডাকাতি ক্রিমিনাল মামলা, ধর্ষণ ক্রিমিনাল মামলা, আঘাত করা ক্রিমিনাল মামলা, হুমকি দেওয়া ক্রিমিনাল মামলা। এই যে মামলাগুলি, অস্ত্র নিয়ে আপনাকে দেখানো বা ভয় দেখানো ক্রিমিনাল মামলা, ডাকাতি করা ক্রিমিনাল মামলা, চুরি ক্রিমিনাল মামলা, এগুলি যে কোনো যদি কিছু হয় আপনি দুই জায়গায় যেতে পারবেন। আমরা অনেকেই এই আইনের পদ্ধতিগুলি জানি না বলে জীবনের নানা ধরনের বিড়ম্বনার শিকার হই। আপনি দুই জায়গায় কোথায় কোথায় যেতে পারবেন, এক হচ্ছে সরাসরি কোর্টে যেতে পারবেন। তো কোর্ট সাধারণত বাড়ি থেকে অনেক দূরেই থাকে, জেলা শহরে সব কোর্ট, কিন্তু বাড়ির কাছেই থানা হইতে পারে, থানা তুলনামূলক কাছে, আপনি থানায়ও যেতে পারবেন ক্রিমিনাল মামলা হলে। গিয়ে প্রথমে একটা অভিযোগ লিখবেন থানায়, যে আমি আব্দুল জব্বার বা সকিনা বা অমুক, আমাদের বাড়িতে অমুক অমুক থাকে, একদল লোক ঢুকে জিনিসপত্র লুট করে নিয়ে যায় বা আঘাত করে। এই যে কথাগুলি আপনি লিখবেন, এই কথাটাকেই বলে, আপনার বলি না মামলা করা, তো ক্রিমিনাল মামলা শুরুই হয় এইরকম কথা লেখার মধ্য দিয়ে, একটা সাদা পৃষ্ঠায় এরকম লিখতে হয়। এই যে সাদা পৃষ্ঠায় যে আপনি অভিযোগ দিলেন, ওই অভিযোগটার নাম FIR। FIR মানে হচ্ছে ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট। থানায় ওটা দাখিল করলে থানা বিষয়টা আমলে নিবে, নিয়ে একটা ফাইল খুলবে, ফাইল খুলে এটা তদন্ত করবে, বা যে আসামি সে যদি গ্রেপ্তারযোগ্য হয় গ্রেপ্তার করবে, এবং পুরো একটা কেস তারা সাজাবে থানা। আপনি তো ধারা জানবেন না যে কত কত ধারা এগুলি অপরাধ, হুমকি দিচ্ছে এটা কত ধারা অপরাধ আপনি কি জানেন? জানেন না, কিন্তু থানা জানে, থানার কাছে ওরকম শিডিউল আছে যে কি কাজ করলে কি অপরাধ হবে। আপনি
একটা খোলা শুধু অভিযোগের কথা বলছেন, মাথায় বাড়ি দিছে, এটা আপনার অনুভূতির কথা বলছেন, কিন্তু এটা আইনের ছকে ফেলতে আপনি জানেন না, জানবার কথাও না। এই ছকে কে ফেলবে? থানা ফেলবে। থানা তখন লিখবে যে এত ধারা এত ধারা, প্রত্যেকটা ঘটনারই কিন্তু ধারা আছে, আপনি জানেন না। কেমন চুরি, হ্যাঁ 378 ধারা, ওকে ফাইন। জালিয়াতি, হ্যাঁ 415 ধারা। মৃত্যু, মারা, খুন করা 299 ধারা। এরকম প্রত্যেকটার জন্য আলাদা আলাদা ধারা আছে। যত অপরাধ আছে সব অপরাধের ধারা আছে, ধারাবিহীন অপরাধ নাই, এটা মাথায় রাখেন। ধারাবিহীন অপরাধ নাই। হা হা হা। কিছু অপরাধ আছে ধারাবিহীন, যেগুলি হৃদয় ঘটিত। কেউ আপনাকে কথা দিয়েছিল বিকালে হাত ধরে বেড়াতে নিয়ে যাবে, করে নাই, এই অপরাধের ধারা নাই। কিংবা কিংবা ধরেন কথা দিয়েও কথা রাখলো না, না এটার ধারা নাই। কিংবা মানে হয় না যেগুলি নিতান্তই হৃদয় ঘটিত ব্যাপার, সেগুলির ধারা নাই। কিন্তু সমাজে সামাজিক যে অপরাধগুলি আছে সেগুলির ধারা আছে, সবগুলিরই আলাদা আলাদা করে ধারা আছে। এই ধারাটা আপনি ফেলতে পারবেন না, এটা থানা ফেলবে। এবং থানার অনেকেই ভালো, কিন্তু দুষ্টও কম না। তারা কি করবে? আপনাকে খুশি করার জন্য, অথবা আপনি যদি তাদেরকে একটু খুশি করেন, তাহলে দেখবেন যে ওর সাথে ঘটে নাই এরকম অনেক ধারা যোগ করে দিছে। যদি অপরাধ হালকা হয়, তা ভারী করার জন্য ওরাই বলবে যে আরো দুইটা ধারা দিয়ে দিব নাকি। আপনি তো মহা উৎসাহে বলবেন যে হ্যাঁ দেন। ফলে এই যে যে ধারাগুলি থাকে, এগুলি বিচারক হিসেবে আমরা দেখি অনেকগুলি সত্য, অনেকগুলি মিথ্যাও আছে। আচ্ছা যাই হোক, পরে এগুলি দেখা যায়। মামলা মানে একটু মজবুত করার স্বার্থে অনেক মিথ্যা ধারাও যুক্ত করে। আপনারা নিজেরা এটা করতে পারেন, অনেকে স্বীকারও হন। অনেকেই বলছেন স্যার এটা করিই নাই, অথচ ওই ধারা আমাদের নামে দিয়ে দিছে। এই ধারাগুলি সব পেনাল কোডের ধারা। পেনাল কোড মানে দণ্ডবিধি, সেখানে 500-এর উপরে ধারা আছে। আপনারা তো আইনের মানুষ, আইন হইলে আপনাদের পেনাল কোড পড়ে, তেমন কেন অনেক মজার মজার বিধান আছে। আমি মনে করি পড়ার বিষয় হিসেবে আইনের মতো আনন্দদায়ক কিছু নাই আর আসলে। কিন্তু আমরা এটা বুঝি না, তো এই জন্য কঠিন লাগে। খুবই আনন্দদায়ক, প্রত্যেকটা জিনিসের সাথে আলাদা আলাদা মজার ব্যাপার আছে। আজকে না 2 দিন আগেই একটা, কবে যেন মামলা শুনলাম আমি, আমার কোর্টে প্রথম এসছে শুনানি, গত মঙ্গলবার না বুধবার না সোমবার, আমার মনে নেই। আমার কোর্টে প্রথম শুনানি, ভিড়, আমি অবাক। পরে উকিলরা তুমুল শুনানি, কাহিনী কি বলে, স্যার এই মামলা চাঞ্চল্যকর, এই কি বলে এই সাংবাদিক টাংবাদিকরা ভিড় টিড় করে আসছে, এটা নিয়ে অনেক ঘটনা সামনে, কাহিনী কি বলে, স্যার একজনের বিরুদ্ধে, একজন খুন হয়েছে, একজনের বিরুদ্ধে খুনের কি যে খুনি অভিযুক্ত, তার বিরুদ্ধে মামলা হয়েছে এবং সে গত 7 বছর ধরে জেল কাটতেছে। জামিন নিছে, জেলা জজ জামিন দেয়নি, তাকে হাইকোর্ট থেকে জামিন নিতে হয়েছে আর কি। সে জামিনে আছে বটে, কিন্তু তাকে অনেকদিন জেল খাটতে হয়েছে। মজার ব্যাপার হলো, যে লোকটা খুন হওয়ার জন্য তাকে জেল কাটতে হয়েছে, সেই লোকটাকে খুঁজে পাওয়া গেছে আর কি। সেই লোকটা রীতিমতো ঘুরতেছে, তো সবাই অবাক। এবং সেটা আবার পরে জাতীয় পত্রিকাগুলিতে খবর হয়েছে, সেটা এই যে প্রথম আলোতে বা কয়েকটা টিভি চ্যানেলে সেগুলি নাকি খবর দিছে। তো আমি ওই ঘটনা অবগত ছিলাম না। এর আগে এডিশনাল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কোর্টে এটা বিচারাধীন ছিল, কিন্তু খুনের মামলা তো করবার মানে বিচার করবার এখতিয়ার এডিশনাল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের না, এটা দায়রা আদালতের আছে। তো আমার কোর্টে পাঠিয়ে দিয়েছে। তো আমার প্রথম শুনানি, বা তো আসামি পক্ষ বলতেছে স্যার আমরা ওই যে খুন হয়েছে, খুন হওয়া ব্যক্তিকে আদালতে হাজির হওয়ার জন্য প্রার্থনা জানাই আর কি। যেহেতু সব মিডিয়া বলছে তিনি বেঁচে আছেন এবং সে রীতিমতো সাক্ষাৎকারও দিয়েছে, এবং যে পুলিশ অফিসার খুন হয়েছিল বলে তদন্ত রিপোর্ট জমা দিছিল আমার আসামির বিরুদ্ধে, আমরা ওই পুলিশ অফিসারকে সশরীরে হাজির হয়ে ব্যাখ্যা তলব করার এবং সন্তোষজনক ব্যাখ্যা দিতে না পারলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়ার প্রার্থনা জানাই। তো দুটো অর্ডারই মঞ্জুর করে, দুটো প্রার্থনা মঞ্জুর করেছে। একটা হলো খুন হওয়া ব্যক্তিকে 15 দিনের মধ্যে তারিখ দিয়েছে তাকে হাজির করে, এবং 15 দিনের মধ্যে ওই সংশ্লিষ্ট তদন্তকারী কর্মকর্তা, এখন সে ওসি টসি হয়তো হবে, তো তাকে সশরীরে হাজির হয়ে ওই মিথ্যা তদন্ত রিপোর্ট কেন দিয়েছিল তার জবাব দিতে বলা হয়েছে, নির্দেশ দেওয়া হয়েছে। এরপরে যদি সন্তোষজনক হয় ভালো, নইলে পরবর্তীতে দেখা যাবে। তো যেটা বলতেছি যে এই যে থানাতে এই যে প্রথমেই আপনার কিছু হইলে যে রিপোর্ট আপনি লিখবেন, এই 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 রিপোর্টটা যে অভিযোগ আপনি দিবেন, এটাকে বলে এফআইআর, ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট। মুশকিল হলো বেশিরভাগ মানুষই নিজের কথা লিখতে পারে না,
আপনারা জিজ্ঞেস করতে পারেন যে স্যার পড়াইতেছেন ইংরেজি শাসন আমল, আদালত কেন? কারণ যাকে নিয়ে পড়াচ্ছে ওয়ারেন হেস্টিংস, সে এই কাজগুলির সাথে জড়িত ছিল, তাকে বোঝার জন্য। থানাতে যারা ওই প্রথম ইনফরমেশন রিপোর্ট, আপনি ধরেন লেখাপড়া জানেন, আপনার কথা লিখতে পারলেন, কিন্তু আপনি সকিনা বিবি বা ধরেন আপনি বল্টু, লিখতেও জানেন না, পড়তেও জানেন না, নিজের কথা গোছায় বলতেও কোনো রকম পারেন, লিখতে জানেন না, তাহলে আপনি আপনি কি বিচার পাবেন না? পাবেন। কিভাবে পাবেন? প্রত্যেক থানাতেই আপনার অভিযোগ লেখার জন্য আবার একজন মানুষ থাকে, তাকে থানার লেখক বলে, বা আমাদের দেশে থানাগুলি বলে মুন্সি। এই মুন্সি মানে ওই যে মসজিদ ইমাম মুন্সি না, এই মুন্সি মানে হচ্ছে থানার লেখক মুন্সি। এবং আপনার একটা নাটক দেখতে বলি, যারা দেখবেন দেখছেন ভালো, যারা দেখেন নাই, অনেক পর্ব, প্রায় 30-40 পর্বের নাটক, বাংলাদেশের রাজনীতির ইতিহাস নিয়ে, বাংলাদেশের রাজনৈতিক দলগুলিকে নিয়ে স্যাটায়ার করে, এমন অনবদ্য নাটক বাংলাদেশের ইতিহাসে আর কেউ অতীতে বানায়নি বলে আমি নিশ্চিত। নাটকটা হচ্ছে 420। এটা এই যে তিশার হাজবেন্ড কি মোস্তফা সরোয়ার ফারুকী বানাইছে, জর্জ আছে এবং যে মোশাররফ করিম আছে, আপনারা দেখেন ইউটিউবে আছে। নাটকের নামই 420। আপনি নাটক 420 লিখে সার্চ দিন, পারলে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন, মজা লাগবে। এবং এদেশের রাজনীতির দলগুলির যে ভিতরগত কাণ্ডকীর্তি কি নির্মম বা কি অদ্ভুত হয়, সেটা পরিষ্কার বোঝা যাবে। 420 যারা দেখছেন ভালো, যারা দেখেন নাই দেখে ফেলবেন নাটক 420। তো ওইখানে দেখবেন যে একজনের পদের কথা আছে, মুন্সি, থানায় মুন্সি পদ আছে। বলছি এত কথা যে কারণে, সেটা হচ্ছে ওয়ারেন হেস্টিংস যে আমাদের দণ্ডমুণ্ডের কর্তা ছিল, এই বেচারা জীবন শুরু হয়েছিল মুন্সি পদের চাকরি দিয়ে। ইংল্যান্ড থেকে এসে এখানে চাকরি নিয়েছিল থানার লেখক হিসেবে। কেমন? এবং লেখক হিসেবে ভালো পারফর্ম করে। দেখেন, মেধা থাকলে, ভিতরগত মেধা থাকলে সে ধীরে ধীরে এগোতে পারে, কোনো না কোনো ভাবে সে তার রাস্তা তৈরি করে নিতে পারে, শূন্য থেকে শুরু হলে। আর মেধা না থাকলে বড় পদে দিলেও সে গাধাই থাকে সারা জীবন। এই জন্য সবসময় বলি যে মেধা ভিতরকে শানিত করেন, জীবনে পরাজিত হবে না। হেস্টিংস ওই লেখক ছোট্ট ক্ষুদ্র মুন্সির পদ থেকে পদোন্নতি পেতে 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 ইংরেজদের দৃষ্টি আকর্ষিত হয় এবং দেখে যে খুব বুদ্ধিদীপ্ত, খুবই মানে বিশ্লেষণী চিন্তা এবং প্রশাসনিক ক্ষমতা তার অসাধারণ। তো প্রথমে তাকে বাংলার গভর্নর বানানো হয় এবং পরবর্তীতে বাংলা, বিহার, উড়িষ্যা সহ গোটা ভারত উপমহাদেশে ইংরেজদের যে শাসন, সেই শাসনে তাকে গভর্নর জেনারেল বানানো হয়। কেমন? এবং ইংরেজরা শাসন পরিচালিত হতো যে আইন দ্বারা, সেই আইনটা হচ্ছে রেগুলেটিং অ্যাক্ট। এই রেগুলেটিং অ্যাক্ট অনুসারে লর্ড কর্নওয়ালিসকে গভর্নর জেনারেল বানানো হয়। এবং তাকে গভর্নর জেনারেল বানানোর সিদ্ধান্ত যে খুব একটা ভুল ছিল না, এটা পরবর্তীতে তিনি এটা প্রমাণ করেন। ভারতীয় উপমহাদেশে ইংরেজদের শাসনের ইতিহাসে অনেক শাসক এসছে ধারাবাহিকভাবে, একটার পর একটা। যে শাসকের ইতিহাস সবচেয়ে উজ্জ্বল ভাবে যাদের কথা স্মরণ হবে, তাদের একজন হচ্ছেন ওয়ারেন হেস্টিংস। সবসময় যে তাকে নিয়ে খুব প্রশংসাই হবে তা না, নিন্দাও কিছু হবে। তাকে নিয়ে একটা লেখা আমি গতকালকেই সম্ভবত লিখেছি, কেউ কেউ দেখে থাকবেন আমার ওয়ালে, যদি আপনারা আমার সাথে বন্ধু তালিকায় থাকেন কিংবা ফলোয়ার থাকেন। আমি লিখেছি ওয়ারেন হেস্টিংস কে নিয়ে, হেস্টিংস নন্দকুমার ও বিচারের ছলে হত্যা, এরকম একটা শিরোনাম। সেটা পরে পড়েন, বা ওইটার কাহিনীকে আমি পরে বলছি। তো হেস্টিংস যে কাজগুলি করেন, সেগুলির হেস্টিংস এর কাজগুলি একটু আপনি নোট আকারে নিতে পারেন। ওয়ারেন হেস্টিংস গুরুত্বপূর্ণ, তাকে নিয়েও অ্যাসাইনমেন্ট লেখা যায়, তাকে নিয়ে অনেক বিপুল পড়াশোনার জন্য গুরুত্বপূর্ণ। আমি এরপরে যাদের ইতিহাস, শুধু ইতিহাস নিয়ে কোর্স পড়াবো, তাদের তো একদম পুরো প্রত্যেকটারই জীবন আলাদা আলাদা করে বলবো, আপনাদের নিয়েও আলাপ করবো, আপনাদের সাথেও, আপনার বিচলিত হওয়ার কিছু নাই। ওয়ারেন হেস্টিংস বেশ সময় ধরে ক্ষমতায় ছিলেন, 1772 থেকে 85, প্রায় 13 বছর, লম্বা সময়। তিনি প্রথম ক্ষমতায় এসে দেখলেন যে দেশের অবস্থা তথৈবচ, দ্বৈত শাসনের জাতাকলে গোটা এলাকা, বাংলা, বিহার, উড়িষ্যা একেবারে নিষ্ক্রিয় হয়ে গেছে, অর্থনীতি ধ্বংস হয়ে গেছে, জমির উৎপাদন ভালো না, কৃষকেরা শেষ, না খেয়ে মানুষ মারা যাওয়া অবস্থা। এইটা একটা জিনিস দেখলেন। 2 নম্বর দেখলেন যে কর্মচারীরা, ইংরেজ কর্মচারীরা মারাত্মক দুর্নীতিবাজ হয়ে গেছে, এবং দেখলেন যে রাষ্ট্রীয় কোষাগার শূন্য, কোষাগারে সম্পদ নাই, এবং বিচার ব্যবস্থা বিশৃঙ্খল, ন্যায় বিচার নাই। ফলে সমাজে এই চুরি, ডাকাতি, অপরাধ, খুনোখুনি এগুলি খুবই বেশি, যেহেতু বিচার ব্যবস্থা ভালো নয়। এবং একই সাথে দক্ষিণ ভারতে
একটা অঞ্চল ছিল মহারাষ্ট্র, আপনারা সবাই জানেন। আপনাদের জানা রাখে যে ইংরেজরা এখানে, আর এই যে এটা দক্ষিণ ভারত, এই প্রদেশটার নাম হচ্ছে মহারাষ্ট্র, যেটা এই যে মুম্বাই যেটা রাজধানী এবং যেখানে সিনেমা টিনেমা বানানো হয়। এই মহারাষ্ট্রে একটা শক্তির উত্থান ঘটেছিল শিবাজির নেতৃত্বে মারাঠা, যারা ওই মুঘলদেরও নানান যন্ত্রণা দিচ্ছে। এই মারাঠা শক্তি ইংরেজদের সময়ও আছে এবং তারা নানাভাবে ইংরেজদের আক্রমণ করছে। তো এতগুলি জিনিস এসে ঝামেলায় পড়লেন ওয়ারেন হেস্টিংস। এক নাম্বার হওয়া, দ্বৈত শাসনের ফলে অর্থনীতি ভাঙাচুর অবস্থা, বিচার ব্যবস্থা খুবই খারাপ, মানুষ দুর্ভিক্ষ কবলিত, রাজকোষ শূন্য, কর্মচারীরা দুর্নীতিবাজ, মারাঠাদের আক্রমণ। এতগুলি কাজের মধ্যে সে প্রথম আগে চিন্তা করলেন, কি কি কাজ করলেন তিনি এতগুলি সমস্যার মধ্যে? ওয়ারেন হেস্টিংস কি কি কাজ করলেন? তাহলে লিখেন ওয়ারেন হেস্টিংস এর কর্মসূচি বা কাজ। হেস্টিংস প্রথম যে কাজটা করলেন সেটা হলো, তিনি দেখলেন যে যদি রাজকোষ পূর্ণ না থাকে, রাষ্ট্রে যদি টাকা না থাকে, তাহলে কোনো পরিকল্পনা নিয়েই তা বাস্তবায়ন করা সম্ভব না। তাহলে কি করতে হবে? রাজকোষ আগে পূর্ণ করতে হবে বা অর্থনীতিকে শক্তিশালী করতে হবে। এখন অর্থনীতি শক্তিশালী করার উপায় কি? জনগণের কাছ থেকে খাজনা নেয়া। কিন্তু এই খাজনা নেওয়ার দায়িত্ব দেওয়া আছে যে ইংরেজ কর্মচারী বা যে লোকদের, তাদের আমিলদার বলা হইতো, তাদের বলা হইতো আমিলদার। তারা দুর্নীতিবাজ এবং তারা ঠিক মতো খাজনার টাকা তুলতেছে শোষণ করে, কিন্তু জমা দিচ্ছে না। তাহলে কি করা যায়? তখন তারা ইংরেজদের মধ্য থেকে দক্ষ ব্যক্তিদেরকে প্রশাসক বানানোর সিদ্ধান্ত নেওয়া হলো, যে যারা সরজমিনে মাঠে এই খাজনা সংগ্রহ করার ব্যাপারটা তত্ত্বাবধান করবে। এবং প্রত্যেকটা জেলার জন্য তারা একটা পদ তৈরি করলো, যে পদে একজন ইংরেজ কর্মকর্তাকে নিয়োগ দেওয়া হবে এবং যে সরাসরি তত্ত্বাবধান করবে খাজনা তোলার ক্ষেত্রে। এবং ওই জেলা পর্যায়ে যে পদটা তৈরি করা হলো সেই পদের নাম কালেক্টর পদ। তাহলে একটু লিখেন, ওয়ারেন হেস্টিংস এর সময় জেলা পর্যায়ে কালেক্টর পদ তৈরি করা হয়। জেলা পর্যায়ে কালেক্টর পদ তৈরি করা। আপনারা কালেক্টরটা চিনবেন, আপনাদের গুরুত্বপূর্ণ। আপনারা অনেকেই বিসিএস এর চয়েস লিস্টে প্রথম প্রথম পছন্দ হিসেবে প্রশাসন দিয়েছেন। যারা প্রশাসন দিয়েছেন তাদের সবার প্রথম চাকরি হবে কালেক্টরেটে। মনে রাখেন যে কালেক্টর যে পদটা তৈরি হয়েছিল, সেই কালেক্টর পদেরই বর্তমান নাম ডিসি। কেমন? এই ডিসির নাম এখনো কিন্তু কালেক্টর আছে, জেলা কালেক্টর। ডিসির বেশ কয়েকটা নাম আছে। একটা নাম ডিসি, ডি মানে ডিস্ট্রিক্ট, সি মানে কমিশনার, ডিস্ট্রিক্ট কমিশনার। আর একটা নাম হচ্ছে কালেক্টর, জেলা কালেক্টরকে ডিসি। আর একটা পদ হচ্ছে জেলা ম্যাজিস্ট্রেট, তাকে ডিএম বলে, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট। আমাদের বিচার বিভাগের সাথে যখন প্রশাসনের প্রতি মাসেই প্রায় মিটিং হয়, তখন আমরা বসি, ডিস্ট্রিক্ট জাজ বসেন, জাজেরা বসেন, আর ওদিকে ডিএম এডিএমরা থাকে। ডিএম মানে হচ্ছে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, জেলা প্রশাসক। এডিএম মানে এডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, মানে এডিসি, তারা থাকে। কেমন? তাহলে জেলা প্রশাসকের কতগুলি নাম? একটা হচ্ছে ডিসি, ডিস্ট্রিক্ট কমিশনার, একটা কালেক্টর, এখনো কালেক্টর পদটা আছে, আর একটা হচ্ছে ডিএম, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট। এগুলি তার অফিসিয়াল নাম। মজার ব্যাপার হলো এগুলির বাইরে সে আরেকটা নাম ব্যবহার করে, যেটা আইনে নাই, কোথাও নাই, কিন্তু সে নিজে শখ করে ব্যবহার করে। ব্যবহার করতে করতে এটা প্রতিষ্ঠিত হয়ে গেছে, অথচ এটা আইনসম্মত নাম। সে নামটা হচ্ছে জেলা প্রশাসক। দেখেন, ডিসির বাংলা করেছে জেলা প্রশাসক।
এটা হলো নাকি? ডিসি মানে তো ডিস্ট্রিক্ট কমিশনার, কমিশনার মানে প্রশাসক কেন? কিন্তু প্রশাসক যেহেতু শুনতে ভালো লাগে এজন্য ডিসি বলে। বিচার বিভাগের সাথে প্রশাসনের এক ধরনের মানে কিছুটা মানে মানে স্নায়ু যুদ্ধ আছে বলে বলছি না, আমি বলতেছি যে জেলা প্রশাসক শব্দটা আইনে নাই, আইনে ডিসি আছে, ডিস্ট্রিক্ট কমিশনার আছে। তো যেটা বলতেছি সেটা হলো এমনি ফান করছি, রাষ্ট্রের সবাই তো যারা সরকারি চাকরিজীবী তারা সবাই জনগণের সেবক, কম্বাইন্ডলি করবে আর কি, কিন্তু এমনি বলছি যে ক্যাডার টু ক্যাডার আছে, এক ধরনের অহং বা এক ধরনের মানে স্নায়ু যুদ্ধ আছে। প্রকাশ্যে সবাই সালাম দেয়, প্রকাশ্যে খুব পরস্পরকে সম্মান করে বলে আপত্তভাবে প্রকাশ করে, কিন্তু ভিতরে ভিতরে যখন নিজেরা একা আলাদা বসে তখন আরেকজনকে ধুয়ে ফেলে। এটা আছে, এটা যেমন ধর্মীয় ব্যাপারেও আছে, ধর্মের ক্ষেত্রে ক্যাডারের ক্ষেত্রেও আছে। সেটা বোঝা যাবে যখন একসাথে ট্রেনিং দিবে, কারা শ্রেষ্ঠ এটা প্রমাণ করার জন্য সব চেষ্টা আছে। কেমন এই কি এই যে এই ফরেন বলে যে আমরা তো অভিজাত, আমরা কারোর সাথেও নেই পাশেও নেই, আমাদের সাথে কারোর তুলনায় নেই। ভালো। প্রশাসন বলে না, রাষ্ট্রের সব ক্ষমতা আমাদের হাতে, যে বিভাগেই থাকো অ্যাডমিনিস্ট্রেশন চালাই আমরা, প্রশাসন রাষ্ট্রের আমরা চালাই। পুলিশ বলে যে লাঠির ক্ষমতা যার হাতে আছে তার ক্ষমতা সরাসরি নাই, বাড়ি দিতে যে সরাসরি যে লাঠি দিয়ে বাড়ি দিতে না পারে তার যে ক্ষমতা, ওই ক্ষমতার কোনো দাম নাই। বিচারকরা বলে যে তোমরা সারাদিন মারামারি করো, আমরা ওগুলি নিয়ে ধারেও যাব না, কাছেও যাব না, খালি আমরা যে অর্ডার দিব সেটা ঠিক মতো পালন করবা, না হলে হাত জোর করে এসে কাঠগড়ায় দাঁড় করাইতে হবে, তোমার পদ যত বড়ই হোক। এই যে এক ক্যাডারের সাথে আর এক ক্যাডারের দ্বন্দ্ব, এটা আপনারা জানেন না, কিন্তু আমরা ভিতর থেকে জানি যে এটা ওই 203 বা একই পরিবারের যাদের মধ্যে যেরকম থাকে তার চেয়ে অনেক বেশি হচ্ছে ক্যাডার এদেশে দ্বন্দ্ব আছে বিপুল পরিমাণ। এবং এদেশ নায়গুলোর পিছনে এই ক্যাডার দ্বন্দ্বের একটা বড় কারণ, এক ক্যাডার আর এক ক্যাডারকে মানে কিভাবে করা যায় সেই সমস্যাটা আছে, এটা খুব দুঃখজনক। আবার একই ধরনের সমস্যা মিলিটারি এবং পুলিশদের মধ্যেও আছে, আপনারা জানেন না কিন্তু আমরা ভিতর থেকে জানেন যে মিলিটারি পুলিশ দেখতে পারেন, পুলিশের মিলিটারি, কিন্তু উপরে এক ধরনের সৌজন্যতা নিয়ে থাকে। তো এগুলি মিটিয়ে ফেলা ভালো। এবং সবচেয়ে আমি ভিতরে ভিতরে পুড়ে যাই অফিসারদের এই প্রকাশ দেখে, এটা আমি মিটিং গুলিতে দেখি, আলাদা কথা বলার সময় দেখেছি, সবার মধ্যে একটা অফিসার সুলভ, একটা অনেক ক্ষমতা আছে সেটার প্রকাশ সুলভ, এরকম একটা ব্যাপার আছে। এটা নিজেরাও দেখি যে একটু পারলেই আমাদের এক জাজ, আমারই কলিগ জয়ন্ত সিজাস, তার এক জুনিয়র সিনিয়র জাজ, তার বাবা এক চিকিৎসকের কাছে গেছে, হঠাৎ ভুলে মনে একটু ভুল চিকিৎসার কারণে তার বাবা একটু ক্ষতিগ্রস্ত হয়েছে, সাথে সাথে বলছে যে ডাক্তারের বিরুদ্ধে মামলা করে। এবং ডাক্তারের বিরুদ্ধে মামলা, ডাক্তার সেই মামলা নিয়ে দৌড়াইতেছে গত বছর খানিক ধরে। তো সে বেচারা মনে হয় হাতে পায়ে শেষ যে আমি আর মানে সতর্ক থাকবে এর পরবর্তীতে। আমি চিন্তা করি যে এই যে ক্ষমতার অপব্যবহার, নিশ্চয়ই হয়তো অজ্ঞাত কিছু ভুল হয়েছে, কিন্তু এই যে ক্ষমতাটা পেলেই তা অপব্যবহার করে, পুলিশ ওই কাজটা করে, প্রশাসন এই কাজটা করে, জুডিশিয়ারির মধ্যে ওই প্রবণতাটা আছে, ফরেনের মধ্যেও হয়তো আছে। ট্যাক্স অফিসারের কাছে আপনি যান, আপনার দিকে তাকায় কথা বলবে না, কত টাকা নিয়ে এসছে সেটা গুরুত্বপূর্ণ, সবাই হয়তো না, আমি ইন জেনারেল বলছি না, প্রচুর ভালো অফিসার আছে, কিন্তু এই যে ক্ষমতার অপব্যবহারের একটা প্রবণতা সমাজে আছে। আপনাদের কাছে এই কথাগুলি বলি এই জন্য যে আপনারা অফিসার হবেন, মনে রেখেন পদ বলে কিছু নাই, হৃদয়ে গেঁথে নেন যা বলছি, পদ বলে কিছু নাই, যা আছে তার নাম দায়িত্ব। আবারও বলি, পদ বলে কিছু নাই, যা আছে তার নাম দায়িত্ব। আর দায়িত্ব পেয়ে অহংকার করার মতো যে গাধামি জগতে আর কিছু নাই। আপনি ওটা দায়িত্ব, আপনি ওটা না পারলে স্রষ্টার কাছে জবাব দিতে হবে, প্রশাসনের কাছে জবাব দিতে হবে। আপনি একটু ভুল করলে আপনি আপনার সিনিয়র অফিসারকে স্যার বলতে বলতে আপনার হুঁশ থাকবে না, সেটা কিসের ক্ষমতা? একজন মানুষ দুইবার যে ডিসেন্টে হলে, দুইবার বাথরুমে গেলে যে কাহিল হয়ে যায়, মানুষের আবার কি ক্ষমতা? স্রষ্টা ছাড়া কারো কোনো ক্ষমতা নাই, কিছুরই ক্ষমতা নাই। আর ক্ষমতা যদি থাকে সবার কাছে ক্ষমতা বন্টিত হয়ে আছে। এক বাচ্চা, এক ছেলে বলছে যে সব বন্ধুরা গল্প করতেছে কার বাপের কত ক্ষমতা, সবাই সব ক্ষমতার কথা বলতেছে। এক ছেলে বলতেছে যে ধুর বেটা, তোদের কি ক্ষমতা, মন্ত্রী কিসের ক্ষমতা, এমপি, এসপি, জজ, ব্যারিস্টার, কি ক্ষমতা? আমার বাপের ক্ষমতা সবচেয়ে বেশি, আমার বাপ অন্যদের তো কান ধরে, মন্ত্রীরও কান ধরতে পারে, এই এরকম ক্ষমতা। সবাই অবাক হয়ে গেছে, বলে মন্ত্রীর কান ধরে তোর বাবা, কি করে সে?
বলে আমার বাবা নাপিত, যখন চুল কাটে মুন্সির কান ধরে সে। এখন কথা তো সত্য, যেভাবেই ধরুক কান তো ধরেই, তাই না? কানে তো হাত দেয় এই নাপিতের, আপনাদের অভিজ্ঞতা তাই বলে। এখন সে যদি বলে নাপিতই সেরা, তার উপরে কোনো পদ নাই, তাহলে তো হইলো না। আপনাদের অনুরোধ করছি, এই কথাগুলি বলবো বলে পড়াই অনেকগুলি কথার মধ্যে, ফলে বাড়তি কথা হিসেবে ধরেন না। অনুরোধ করছি যে সারা জীবন মনে রাখবেন, ক্ষমতা বলে কিছু নেই, যা আছে দায়িত্ব। এবং অহং এর চেয়ে বড় মূর্খতা, মিথ্যা আর কিছু নেই। সেজন্য বড় পদ পেলে মানুষকে ছোট করে কথা বলবেন না। হ্যাঁ, আমাদের অফিসার দেখে দেখে অনেক অফিসারকে দেখি জনগণকে এই কি খবর বা স্যার না বললে খুব মন খারাপ করে বা নিপীড়ন করে, দুঃখজনক। যেটা বলতেছে যে এই যে উপমহাদেশে আপনি ডিসি পদটা দেখেন, এই ডিসি পদটার মূল পদটা ছিল কালেক্টর। কে তৈরি করেছিল? ওয়ারেন হেস্টিংস প্রথম তৈরি করেছিলেন তিনি। এবং কালেক্টরদেরকে দায়িত্ব দেওয়ার পর দেখা যায় যে হ্যাঁ, রাজস্ব আয়টা বাড়তে থাকে, একটা রাজস্ব ব্যবস্থাপনা ভালো হইতে থাকে এবং ক্রমশ কোম্পানি শক্তিশালী হতে থাকে আর্থিক দিক থেকে। এবং তাহলে এই কালেক্টর পদটা গুরুত্বপূর্ণ। আপনি এখনো দেখবেন বিভিন্ন জেলাতে ডিসি অফিসের ওখানে লেখা আছে কালেক্টরেট, জেলা কালেক্টরেট। এখন আপনি খেয়াল করবেন মনোযোগ দিয়ে, কালেক্টরেট। এটা দেখলে আপনি মনের মধ্যে বোধ তৈরি করবেন যে এটা তৈরি করেছে বা এই পদটা তৈরি করেছে ওয়ারেন হেস্টিংস। কেমন? ওয়ারেন হেস্টিংস এর আমলে এটা হয়েছে। আচ্ছা, একটু বলি, শুধু কালেক্টরেট পদে তৈরি করলেন ওয়ারেন হেস্টিংস তা না, সে আরেকটা কাজ করলেন কি, ইংরেজরা ক্ষমতায় এসেই সব জমির মালিক বনে গেলেন ইংরেজেরা। এবং তারা কৃষকদের কাছ থেকে ওই জমি চাষ করে, কৃষকেরা জমি চাষ করে বটে, কিন্তু কোনো কৃষক জমির মালিক না। তারা চাষ করবে এবং জমিদারদের খাজনা দিবে, জমির মালিক জমিদাররাই। কৃষক শুধু চাষ করবে, চাষ করে যে ফসল পাবে সেখান থেকে খাজনা দিবে জমিদারদের। ফলে দেখা গেল যে কৃষকেরা যেহেতু জমির মালিক না, ফলে জমির উন্নয়নের দিকে তারা মনোযোগ দিতে চাইল না। আচ্ছা, 1 মিনিট লাগবে, এখানে আজান হচ্ছে সবগুলো মসজিদে একসাথে। আমি কথা বলতে একটু অসুবিধা হচ্ছে আপনার শুনতেও। আমি 1 মিনিট নেই, তারপরে আবার বলবো। হ্যাঁ, আসসালামু আলাইকুম। এই ফাঁকে আমি একটা ঘোষণা দিয়ে রাখি আপনাদের জন্য। আপনারা জানেন যে আমরা সাদত হোসেন স্যারের একটা ইতিহাস কোর্স শুরু করতে যাচ্ছি, 2500 বছরের ইতিহাস। তো আপনাদের পরিচিত যারা আছেন, যারা কোর্সটি করতে আগ্রহী থাকেন, তারা আমাদের সাথে যোগাযোগ করে দিতে পারেন তাদেরকে। ফি মাত্র 500 টাকা। 500 টাকা আমাদের মোবাইল নাম্বার সেন্ড করে মেসেঞ্জারে জানালেই আমরা চ্যাট গ্রুপে যুক্ত করে নিব। আর ফোন নাম্বার হচ্ছে 01785548050, 01785548050। ধন্যবাদ।
আহ ধন্যবাদ জানাই অপেক্ষা করবার জন্য, থ্যাংক ইউ ভেরি মাচ। তাহলে কর্নওয়ালিসের একটা গেলাম কালেক্টরের পর তৈরি, যেটা আপনাদের পরীক্ষার জন্য দরকার। 2 নম্বর হচ্ছে সে ভূমি সংস্কারের দিকে মনোযোগ দিলেন। দেখলেন কি কৃষকেরা জমির মালিক নন, ফলে কৃষকেরা জমির উন্নয়ন করতেছে না, এবং প্রতি বছরের খাজনা দিতে কষ্ট হচ্ছে কৃষকদের, এবং এটাতে খাজনা এক বছরে হয়তো ফসল কম হচ্ছে, আরেক বছরে বেশি হচ্ছে, ফলে যে বছরে কম হচ্ছে সে বছরে খাজনা দিতে অসুবিধা হচ্ছে, বা এটা কৃষকদের সামগ্রিকভাবে জীবনকে ক্ষতিগ্রস্ত করছে। ফলে তিনি চিন্তা করলেন যে 5 বছর মেয়াদে বন্দোবস্ত দিলে কেমন হয়। তো যেটা হলো সেটা হচ্ছে যে এখন প্রত্যেক কৃষককে আলাদা আলাদা বন্দোবস্ত দেওয়া, লক্ষ লক্ষ কৃষক, কোটি কোটি কৃষক, আলাদা আলাদা বন্দোবস্ত দেওয়া কঠিন। ফলে সে চিন্তা করলো যে হ্যাঁ, এই 20,000 বিঘা 30,000 বিঘা একজনকে বন্দোবস্ত দিব, সে আবার সাব বন্দোবস্ত দিবে কৃষকদের, এবং এই ঘটনাটা ঘটবে, এই চুক্তিটা হবে 5 বছরের জন্য। তাহলে এই যে ভূমি জমি 5 বছরের জন্য কৃষককে একজন মধ্যস্থতায় এই ইজারা দেয়া বা ব্যবহার করার সুযোগ দেওয়া, ইতিহাসে এই ঘটনাটাকে বলে পাঁচশালা বন্দোবস্ত। তাহলে একটু লিখেন, জমি কৃষকদের 5 বছরের জন্য বন্দোবস্ত দেওয়ার সিদ্ধান্ত নেয় হেস্টিংস। জমি কৃষকদের 5 বছরের জন্য বন্দোবস্ত দেওয়ার সিদ্ধান্ত নেন হেস্টিংস। 5 বছরের জন্য বন্দোবস্ত দেওয়ার সিদ্ধান্ত নেন হেস্টিংস। এবং ইতিহাসে এই ঘটনাকে পাঁচশালা বন্দোবস্ত বলে, এবং ইতিহাসে এই ঘটনাকে পাঁচশালা বন্দোবস্ত বলে। আচ্ছা, কিন্তু এই ব্যবস্থা করে দিয়ে পাঁচশালা বন্দোবস্ত তাহলে মাথায় রাখেন যে পাঁচশালা বন্দোবস্ত কে দিয়েছিল? ওয়ারেন হেস্টিংস। পাঁচশালা বন্দোবস্ত মানেটা কি? 5 বছরের জন্য কৃষকদেরকে জমি বন্দোবস্ত দেওয়া, কিন্তু এটার একজন মধ্যস্থতাকারীর মধ্যস্থতায়, যাকে জমিদারের কাছ থেকে সে নিবে 10, 20, 50,000 বিঘা জমি, আবার সে আবার 2 বিঘা 5 বিঘা 10 বিঘা করে আবার কৃষকদের মধ্যে দিবে। মুশকিল যেটা দাঁড়ায় সেটা হচ্ছে যে এই মধ্যস্থতাভোগী দুষ্টরা কৃষকদের উপরে অত্যাচার করে বেশি খাজনা নিতে থাকে, এবং এটাতে কৃষকেরা সেই আলটিমেটলি নিপীড়নটা আরো বাড়তে থাকে। কেমন? এর প্রেক্ষিতে পরবর্তীতে আর একটা ব্যবস্থা নেওয়া হয়েছিল, মাঝখানে একশালা বন্দোবস্ত যে না 1 বছরের জন্য দেওয়া হবে, সেটাও ব্যর্থ হয়। এর পরবর্তী পদক্ষেপ নিয়েছিলেন আরেকজন ব্যক্তি, আমি তার কথা পরে আসছি। কিন্তু হেস্টিংস ভূমির ক্ষেত্রে দুটো কাজ করেন, একটা পাঁচশালা বন্দোবস্ত, পরবর্তীতে সেটা ব্যর্থ হওয়ার পর প্রতি বছরের জন্য বন্দোবস্ত দেওয়া, সেটাকে বলে একশালা বন্দোবস্ত, সেটা দেন, সেটাও ব্যর্থ হয়। এবং এই দুটো ব্যর্থতার উপরে দাঁড়িয়ে আরেকজন আরেকটা সংস্কার কর্মসূচি নেয়, সেটা পরে বলবো। তার আগে হেস্টিংস কিছু কাজ বিচার বিভাগের ক্ষেত্রেও করে, সেই বিষয়টা কি একটু লিখেন। ওয়ারেন হেস্টিংস সরি বাইরের শব্দ হচ্ছিল এই জন্য। আচ্ছা, উনি বিচার বিভাগের ক্ষেত্রে কতগুলি সংস্কার নিয়ে আসেন ওয়ারেন হেস্টিংস। একটা হচ্ছে যে এই কালেক্টরের হাতে দুটো ক্ষমতা দিয়েছিল, একটা হচ্ছে রাজস্ব আদায় করার ক্ষমতা, আর একটা হচ্ছে যে কোনো বিরোধ তৈরি হলে, জমি জমা নিয়ে কোনো বিরোধ তৈরি হলে তার বিচারও করবে কালেক্টর। কিন্তু দেখা গেল যে কালেক্টর এই দুটো কাজ একই সাথে সমন্বয় করে পারতেছে না, বা দুটো কাজ করতে গিয়ে সে তালগোল পাকিয়ে ফেলতেছে। তখন এই কালেক্টর পদ থেকে আলাদা করে কালেক্টরকে বা ডিসি কে, এখনকার যে ডিসি, তাকে শুধু খাজনা আদায়েরই দায়িত্ব দিল, আর জমি জমা নিয়ে বিরোধ যেগুলি হবে, কার জমি কে ভোগ দখল করছে,
অথবা কে দখলে থাকবে, কার দখলে থাকার কথা, বা কত খাজনা দিলে, এই সংক্রান্ত যে বিরোধের জন্ম হবে তা নিয়ে হেস্টিংস একটা বিচার ব্যবস্থা গড়ে তুললো, এবং সেই বিচার ব্যবস্থা আরেকজনকে নিয়োগ দিল, সেটা হচ্ছে জজ। এখন যেটা জেলা জজ পদমর্যাদার কর্মকর্তা, তিনি এই পদটা তৈরি করলেন, এটাও তৈরি করলেন হচ্ছে ওয়ারেন হেস্টিংস। তাহলে একটু লিখেন, দেওয়ানি বিচার ব্যবস্থা রাজস্ব বিভাগ থেকে আলাদা করে, দেওয়ানি বিচার ব্যবস্থা রাজস্ব বিভাগ থেকে আলাদা করে একজন বিচারকের তত্ত্বাবধানে নিষ্পত্তির দায়িত্ব দেওয়া হলো। একজন বিচারকের তত্ত্বাবধানে নিষ্পত্তির দায়িত্ব দেওয়া হলো। স্যার আরেকবার একটু বলবেন? লিখেন ভূমি নিয়ে বিরোধ, বা লিখেন বিচার ব্যবস্থার ক্ষেত্রে, বা লিখেন 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 রাজস্ব বিভাগ থেকে বিচার ব্যবস্থা আলাদা করে, আগে কি বাক্য বলছিলাম আমার মনে নেই, আমি তো মুখস্থ বলি না, আমি চিন্তা থেকে বলি, ঘটনাটা জানি সেটার আলোকে আমার মতো করে বলি। রাজস্ব ব্যবস্থা থেকে বিচার বিভাগ আলাদা করে দেওয়ানি বিরোধ মীমাংসার জন্য একজন বিচারকের তত্ত্বাবধানে পৃথক দেওয়ানি বিরোধ মীমাংসার জন্য একজন বিচারকের তত্ত্বাবধানে পৃথক বিচার ব্যবস্থা চালু হলো। একজন বিচারকের তত্ত্বাবধানে পৃথক বিচার ব্যবস্থা চালু হলো। একটু তাড়াতাড়ি লিখবেন, আপনি যদি লাইন বাই লাইন প্রত্যেক শব্দ বলে আপনি সেটা শুনে রাখেন, নিজের মতো করে বুঝে লিখতে পারেন না, তাহলে তো এক কথা 5 বার বলা লাগে না। আপনি বুঝবেন, যদি নিজে লিখতে না পারেন বুঝবেন যে আপনি বোঝেন নাই, আপনি যা বলতেছেন সেটা শুনে শুনে লিখছেন বটে, কিন্তু ওটা আপনি উপলব্ধি করলে তো আপনার মতো করে লিখতে পারার কথা। আমি বললাম যে রাজস্ব বিভাগ থেকে বিচার বিভাগকে আলাদা করা হবে। এই যে আমাদের যে আদালত তৈরি হওয়ার ইতিহাস, তার সাথেও ওয়ারেন হেস্টিংস জড়িত। এই যে আপনি ডিসি অফিসে যখন যাবেন তখন বুঝবেন যেটা ওয়ারেন হেস্টিংস এর সময়ের ঘটনা আসলে তা থেকে। আচ্ছা যাই হোক, তাহলে আলাদা বিচার ব্যবস্থা তৈরি হলো, কিন্তু সেটা কি বিচার ব্যবস্থা? দেওয়ানি, জমি জমা নিয়ে। বাট খুন, ডাকাতি, চুরি এগুলি বিচার করবে কে? এখন ব্রিটিশেরা যে আইন দিয়ে বিচার করবে তা তো এই দেশের মানুষ তখনও মানতে অভ্যস্ত না, তাদের নিজস্ব বিচার ব্যবস্থা আছে, মুসলিমদের ফৌজদারি বিধান আছে আলাদা, হিন্দুদেরও আছে আলাদা। তাহলে কি হবে? এসব ফৌজদারি বিচার করবে কে? সেই ফৌজদারি বিচার করবার দায়িত্বটা দেশীয় বিচারকদের হাতে দেয়া হয়। লিখেন ফৌজদারি মানে কিন্তু বুঝে নিতে হবে, অনেকবার বলেছি, ক্রিমিনাল, খুন, ডাকাতি, চুরি সব। লিখেন ফৌজদারি বিচারের দায়িত্ব দেওয়া হয় দেশি বিচারকদের হাতে। ফৌজদারি বিচারের দায়িত্ব দেওয়া হয় দেশি বিচারকদের হাতে। ফৌজদারি বিচারের দায়িত্ব দেওয়া হয় দেশি বিচারকদের হাতে। তার মানে ওয়ারেন হেস্টিংস বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ কাজ করলো। এই যে ডিসি অফিস এখন যেটা, সেটা তৈরি করলো কালেক্টরেট হিসেবে। জজ আদালত যেটা, সেটা তিনি আলাদা তৈরি করলেন একজন বিচারকের দেওয়ানি মামলা করার ক্ষেত্রে দেশীয় বিচারকদের হাতে বিচার করার দায়িত্ব দিলেন। 5 শালা বন্দোবস্ত করলেন, 1 শালা বন্দোবস্ত করলেন ইত্যাদি। আরেকটা কাজ করলেন কি, তিনি ইংরেজদের প্রশাসন যন্ত্রে ব্যয় সংকোচন নীতি গ্রহণ করলেন, যেন অনেক খরচ করে না ফেলে, খরচ কমাও, রাষ্ট্রের কোষাগার সমৃদ্ধ করো, এবং তার ফলে ইংরেজদের রাষ্ট্রীয় আয় এবং কোষাগার ক্রমশ সমৃদ্ধ হতে থাকতো। তাহলে একটু লিখেন, তিনি প্রশাসনে ব্যয় সংকোচন নীতি গ্রহণ করলেন, যেটা পাকিস্তানের ক্ষমতায় এসে ইমরান খান করেছিল, আমাদের কখনো কখনো করা হয়েছে, এখন দেখি না, বা কখনো করা হয় না। ব্যয় সংকোচন নীতি মানে খরচ কমানো, রাষ্ট্রের খরচ কমানো। লিখেন তিনি প্রশাসনে ব্যয় সংকোচন নীতি গ্রহণ করেন, ব্যয় সংকোচন নীতি গ্রহণ করেন। আচ্ছা, ওকে, প্রশ্ন হচ্ছে যে ব্যয় সংকোচন নীতিটা কি? যে হ্যাঁ, আমলাদের বেশি অকারণে বেশি সুযোগ সুবিধা না দেয়া, মন্ত্রীদের গাড়ি বাড়ি এখন যেটা, সেগুলি কমায় নিয়ে আসা। ইমরান খান ক্ষমতা এসে বলছে যে আমি রাজপ্রাসাদে থাকবো না,
খরচ বেশি, ওখানে আমার অত খরচ লাগে না, মানুষ 2 জন, এত বড় বাড়ি তো লাগে না, সে বাড়ি ছেড়ে দিয়ে বিশ্ববিদ্যালয় বানায় ফেলছে। প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীর যে রাজপ্রাসাদ বা প্রাসাদ সেটা বানিয়ে ফেলছে বিশ্ববিদ্যালয়, নিজে ছোট একটা বাড়িতে থাকে যে এটুক থাকলেই আমার চলে। তার প্রশংসা করছি না, তার অনেক কাজের সাথে দ্বিমত থাকতে পারে, কিন্তু এই যে দেখবেন যে দেশের মানুষ না খেয়ে মরে, আরে যে দেশে সরকারি হিসাবে 4.5 কোটি বেকার, সেই দেশে প্রত্যেক মন্ত্রী অনেকগুলি গাড়ি ব্যবহার করে এবং কোনো মন্ত্রীর গাড়ি 1 কোটি টাকার নিচে না, কোনো মন্ত্রীর গাড়ির দাম 1, 1.5, 2, 3 কোটি টাকার নিচে না, এমপিদের গাড়ির দামও তাই। তো 2 কোটি দামের গাড়ি ব্যবহার করেন এমপি, সেই দেশে যে দেশের সরকারি হিসাবে 2 কোটি মানুষ না খেয়ে ঘুমায়, কেমনে পারা যায় এটা? তাহলে এই রাষ্ট্রের ব্যয় সংকোচন আমাদের, আমি মনে করি আমি বুঝে বলতেছি, প্রশাসন যন্ত্রের দেশে যে পরিমাণ টাকা অপব্যবহার করে অন্তত 50% টাকা ব্যয় কমানো সম্ভব যদি চায়। একটা উদাহরণ বলি, আমরা জাতিসংঘের কোনো অধিবেশনে 5 জনের বেশি ঢুকতে পারবে না কোনো দেশের প্রতিনিধি, আমেরিকারও 5 জনের বেশি ঢুকতে পারবে না। সাধারণ পরিষদের বৈঠক যেটা সেপ্টেম্বরের 3য় মঙ্গলবার হয়, কোন দেশের প্রতিনিধি 5 জনের বেশি ঢুকতে পারবে না। আমাদের গত বছরে আমাদের যখন করোনার আগে যখন সরাসরি অধিবেশন হয়েছে, প্রধানমন্ত্রীর নেতৃত্বে 72 জন গিয়েছিলেন নিউ ইয়র্কে, 5 জন ঢুকতে পারছেন, বাকি 67 জন শপিং করছেন হয়তো। তার আগের বছর গিয়েছিলেন 77 জন। এই সরকারের আমলে একমাত্র যাচ্ছে তা না, সব সরকারের আমলে। ভারতে খিচুড়ি রান্নার প্রশিক্ষণ আনতে যাবে, বাজেট ধরেন 10 কোটি টাকা। উগান্ডায় কেমনে পুকুর খনন করতে হয় সেই গবেষণায় যাবে 200 কোটি টাকা বাজেট। নিচ তালা থেকে 7 তলায় বালিশ তুলতে হবে, এক একটা বালিশ প্রতি খরচ করছে 6,000 টাকা। সেদিন দেখলাম যে কি যেন একটা মেশিন কিনতে, যেটা সর্বোচ্চ দাম, সবচেয়ে ভালো মেশিনের দাম 3 লাখ টাকা। সরকারি হিসাব দেখানো হয়েছে যে ওই মেশিনের এক একটা মেশিন কিনতে প্রায় 2 থেকে 3 কোটি টাকা লাগছে এক একটা মেশিন করতে। তাহলে আমরা গরিব আছি, বিপুল পরিমাণ রাষ্ট্রীয় অপচয় আছে রাষ্ট্রের তত্ত্বাবধানে। এই সত্য কথাটা ঝুঁকি নিয়েও বলতে হবে, এই সত্য কথাটা ঝুঁকি নিয়ে বলতে হবে। এবং এটা এক সরকার না, সব সরকারই অপচয়টা করে। প্রশাসন, পুলিশ, জুডিশিয়ারি, ফরেন সরকারের আমলার মন্ত্রীরা কি পরিমাণ বেনিফিশিয়ারি, এটা সরাসরি যদি আপনার অভিজ্ঞতা না থাকে আপনি বুঝতে পারবেন না যে সাধারণ মানুষ যে দেশে খাবার পায় না সেই দেশে তারা কি পরিমাণ ভালো আছে। আমি নিজে ওই ধরনের সুবিধা পাওয়ার সুযোগ থাকা একজন মানুষ সোচ্চার ভাবে এই অন্যায়ের প্রতিবাদ করতেছি। এটার অবসান হওয়া প্রয়োজন। আমরা খারাপ আছি, কিছু মানুষ অনেক মানুষের সম্পদ গিলে ফেলতেছে বলে খুব সোচ্চার কণ্ঠে এটার প্রতিবাদ করতে হবে। এটা খুব দুঃখজনক। আমরা আমাদের টাকা ডাকাতি হইতেছে, কোন কোন খাতে ডাকাতি হইতেছে আলাদা আলাদা করে বলতে পারি, কিন্তু এখন বলবো না, সময়ও নাই, আর সেটা হয়তো অসুবিধা। কিন্তু আমি বলছি যে হচ্ছে ডাকাতি, কিছু মানুষ অনেক বেশি ভালো আছে বলে, শত শত কোটি টাকা তাদের বিদেশে পাচার করতে পারে বলে আমরা এত খারাপ আছি। বিপরীত ক্রমে হারে এরা সবাই নামাজ পড়ে, তারপরে হচ্ছে রোজা রাখে, এইসব কথা বললে আহা কত বড় ভণ্ডামি। নামাজ রোজা যারা করা মানুষ তাদের ইতিহাসটা কি? হোয়াট ইজ দ্য ইতিহাস? মুসলিম দাবি করে তাদের পূর্বপুরুষদের ইতিহাস কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইতিহাস কি? খোলাফায়ে রাশিদিনের ইতিহাসটা কি? রাসূল যখন রাসূল ঘোষিত সেই অবস্থায় পৃথিবীর সর্বকালের সর্বশ্রেষ্ঠ শ্রেষ্ঠ মহামানব, তার বাড়িতে অতিথি এসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বলছে যে অতিথি তো এসছে, খাবারের ব্যবস্থা করো। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছে যে আল্লাহ রাসূল, মানে এক মুঠ চালও নাই যেটা, বা একটা কিছু নাই যেটা চুলায় জ্বালা মানে করবো আর কি, রান্না করবো। গত 3 দিন ধরে আমাদের চুলা বন্ধ। বাসায় একটা খেজুর পাওয়া গেছে, সেই খেজুরটা উপস্থাপন করা হয়েছে অতিথিকে। এটা সেই মানুষ যিনি সৃষ্টি না হলে পৃথিবীর সৃষ্টি করতেন। ওমর রাদিয়াল্লাহু আনহু ঈদের কয়েকদিন পর ঈদ, বাচ্চারা বলতেছে আমি নতুন জামা কাপড় চাই। ওমর রাদিয়াল্লাহু আনহুর কোনো টাকা নাই, জামা কাপড় কেনার টাকা নাই, কিন্তু বাচ্চা কাঁদতেছে, বায়না ধরছে। তো এতে গিয়ে কোষাগার অর্থমন্ত্রীকে যায়, ওমর রাদিয়াল্লাহু আনহু তখন প্রেসিডেন্ট, সারা পৃথিবীর অর্ধেক পৃথিবীর প্রেসিডেন্ট তিনি। ওমর রাদিয়াল্লাহু আনহু তখন প্রেসিডেন্ট সৌদি আরব, ওমান, ইয়েমেন, কাতার, সংযুক্ত আরব আমিরাত, জর্ডান, সিরিয়া, লেবানন, ইসরায়েল, এই যে ভূখণ্ড আছে, মিশর, লিবিয়া, তিউনিসিয়া, আলজেরিয়া, মরক্কো, এই সব পুরো মিলে একটা দেশ, এবং তার প্রেসিডেন্ট হচ্ছেন ওমর রাদিয়াল্লাহু আনহু।
সেই প্রেসিডেন্টের ছেলে মেয়ে বায়না ধরছে যে একটা নতুন কাপড় চাই ঈদে, ওমরা বলছে টাকা নাই, তো বাচ্চারা কাঁদতেছে। তখন চিন্তা করছে, কান্না দেখে বাপের হৃদয় গলে গেছে। তো উনি গিয়ে অর্থমন্ত্রীকে বলছে যে মাননীয় অর্থমন্ত্রী, একটু ফেভার চাই, রাষ্ট্রীয় কোষাগার থেকে আমাকে বেতন হিসেবে আগামকে কিছু টাকা দেওয়া যাবে, আগামী মাসের বেতন থেকে কিছু টাকা কি দিবেন, একটু ধার চাই। তো রাষ্ট্রের প্রেসিডেন্ট ধার চাইছে। আমাদের অর্থমন্ত্রী হলে কি হইতো, 1 কোটি টাকা চাইলে 2 কোটি টাকা দিয়ে বলতো যে আরো লাগবে। আর ওমর রাদিয়াল্লাহু আনহুর অর্থমন্ত্রী কি বলছে, সেই উত্তরটা বড় চমকপ্রদ। সে বলছে যে জি আমিরুল মুমিনিন, মহামান্য প্রেসিডেন্ট, আপনাকে আমি ধার দিতে রাজি আছি, নেন যেটা লাগবে দিচ্ছি, তবে আপনাকে দুটো নিশ্চয়তা দিতে হবে। এক, আপনি ধার পরিশোধ করবার সময় নির্ধারিত সময়ের মধ্যে ধার পরিশোধ করতে পারবেন আপনি, এবং ওই ধার পরিশোধ করার সময় পর্যন্ত আপনি বেঁচে থাকবেন, এই নিশ্চয়তা আমাকে দিতে হবে যে আপনি ওই ধার পরিশোধ করার সময় পর্যন্ত জীবিত থাকবেন। আর 2, যদি জীবিত না থাকেন আপনার এরকম সম্পত্তির নিশ্চয়তা দিতে হবে যা বিক্রি করে ওই টাকা রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়া যাবে। আপনি যদি এই 2টা নিশ্চয়তা দিতে পারেন, এই বন্ধক রাখতে পারেন যে আপনি ওই দিন পর্যন্ত জীবিত থাকবেন, অথবা আপনার সম্পত্তি বিক্রি করে ওই টাকা শোধ করা যাবে রাষ্ট্রীয় কোষাগারে, তাহলে আমি আপনাকে এই টাকা ধার দিতে রাজি আছি। ওমর রাদিয়াল্লাহু আনহু দেখেছেন যে এই 2টার একটা নিশ্চয়তা দেওয়ার ক্ষমতা নেই, ওই দিন পর্যন্ত বেঁচে থাকবেন তার সেই নিশ্চয়তা নাই। আর বাড়িতে এমন সম্পদ নেই যা বিক্রি করে এই টাকা শোধ দেওয়া যাবে। সেই ব্যক্তি যিনি অর্ধেক পৃথিবীর প্রেসিডেন্ট। অতএব বলছে যে ঠিক আছে, মাফ চাই, ধার নিব না আর কি, বাচ্চারা অমনি যা ছেঁড়া কাপড় দিয়ে আছে ওই কাপড় দিয়ে ঈদ করতে হবে, কিছু করার নাই। এইটা যাদের ইতিহাস, তাদের প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীর জৌলুসটা দেখে, তাদের জৌলুস গাড়ি বাড়ির ব্যাপারটা দেখে, সম্পদ 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 সম্পদ, আরো প্রাচুর্য, আরো প্রাচুর্য, আরো সম্পদ, আরো প্রাচুর্য, আরো আরাম, আরো আরাম, আরো আরাম, কোনো ত্যাগ নাই, না খেয়ে থাকা মানুষের প্রতি কোনো বেদনা বোধ নাই, হৃদয়ের কাঁপন নাই, সহানুভূতি নাই, শুধু আরাম আর মাঝে মাঝে গাল ভরা কথা। সব পক্ষেরই তাই, সব পক্ষের। আমি দুঃখিত, অন্য প্রসঙ্গে বলছি, কিন্তু বলছি যে এই ব্যয় সংকোচন নীতিটা খুব সিরিয়াসলি রাষ্ট্রীয়ভাবে গ্রহণ করা প্রয়োজন। এইটা দাবি হিসাবে বলতে হবে যে ব্যয় সংকোচন নীতি গ্রহণ করতে হবে। আমি কোনো অহংকার করে বলতেছি না, আমার অফিসের রুমে যতক্ষণ এসি ছাড়া আমি টিকতে পারি, একেবারে খুব অসুবিধা না হলে আমি এসি ছাড়ি না, শুধু রাষ্ট্রীয় বিদ্যুৎটা অকারণে অপচয় হবে এই কথা চিন্তা মাথায় রেখে। আমার চেম্বারে আমি এসি ততক্ষণ পর্যন্ত বন্ধ রাখি যতক্ষণ পর্যন্ত আমি সহ্য করতে পারি। যখন দেখি যে গরমে আর থাকা যাচ্ছে না, সে সময় এসি দেই। আমার অফিসের স্টাফরা অস্থির হয়েছে, স্যার আপনার এসি মানে দেন না, খুব কম ব্যবহৃত হয়। ঘুরে ঘুরে দেখতে থাকি আমার চেম্বার আশেপাশে কোথাও অকারণে ফ্যান চলতেছে কিনা, রাষ্ট্রীয় ফ্যান। মানুষ নেই কিন্তু ফ্যান চলতেছে, আর অফিস জুড়ে ফ্যান, সব সরকারি অফিসে দেখবেন অবিরাম ফ্যান চলতেছে, পুরো রুমে 12টা ফ্যান চলতেছে, একজন মানুষ বসে কাজ করতেছে, দরকার নেই কিছু। রাষ্ট্র যে পরিমাণ সম্পদ অপচয় করে, শুধু এই অপচয়টুক ঠেকায় যদি স্কুল কলেজে বিনিয়োগ করতে পারে, সেই অপচয়টুকু যদি ঠেকিয়ে লাইব্রেরি বানাইতে পারতো, ল্যাবরেটরি দিতে পারতো, বিদেশি বই বাংলায় অনুবাদ করতে পারতো, বিজ্ঞান গবেষণায় প্রয়োগ করতে পারতো, রাস্তাঘাট বানাইতে পারতো, এই দেশ সোনা দিয়ে মোড়ায় দেওয়া যেত। কিন্তু কিছু মানুষ সব মানুষের টাকা খেয়ে ফেলে, এটা বুঝে বলতেছি। এটার বিরুদ্ধে সোচ্চার কণ্ঠে কথা বলা অভ্যেস করতে হবে, যত ঝুঁকি হোক। আমি আমার অবস্থান থেকে ঝুঁকি নিতেছি, আপনাদের উচিত ঝুঁকি নেওয়ার অভ্যেস করা। হেস্টিংস ব্যয় সংকোচন নীতি গ্রহণ করলেন, ফলে রাষ্ট্রীয় কোষাগার সমৃদ্ধ হল, ক্রমশ ইংরেজরা সমৃদ্ধ হলেন অনেক, এবং ধীরে ধীরে সাম্রাজ্য বিস্তার। অনেক কিছু হওয়ার পর, ইংরেজদের অনেক কিছু হওয়ার পর হেস্টিংস এর মাধ্যমে অনেক প্রশাসনিক, বিচার বিভাগীয় এবং অর্থনৈতিক সংস্কার হয়, উন্নতি হতে থাকলো। ফলে হেস্টিংস এর শাসনকাল মোটা দাগে বেশ নন্দিত শাসনকাল বলে পরিচিত। কিন্তু বেশ কিছু নিন্দনীয় ঘটনা আছে। একটা হলো পাঁচশালা নীতি বা ভূমি সংস্কারটা তো ব্যর্থ হয়েছে। আর একটা হচ্ছে, যেটা একটা বড় কলঙ্ক আছে হেস্টিংস এর নামে, একটা বিখ্যাত মামলা আছে, সেই মামলা যারা আইন করে তাদের ইতিহাসে পড়ানো হয়, এবং এটা খুব আলোচিত, এই উপমহাদেশে খুব আলোচিত ঘটনাগুলির একটা। সেটা যেহেতু খুবই আলোচিত, সেটা একটু আপনাদেরকে জানায় রাখি। হেস্টিংস একটা কলঙ্কের দায়ী। সেই কলঙ্ক নারী ঘটিত না, বিচার ঘটিত কলঙ্ক। কি?
হেস্টিংস যখন যখন শাসন করছেন ঠিক সেই সময়ে মীর জাফর অলরেডি মারা গেছে। তো মীর জাফর মারা যাওয়ার সময় মীর জাফরের পুত্র ছিল নাজিমউদ্দৌলা। আপনি এটা একটু একটু লিখে রাখেন, এই শিরোনামটা লিখে রাখেন যেন আপনার পরে পরে মনে থাকে। লিখেন হেস্টিংস ও নন্দকুমার। হেস্টিংস ও নন্দকুমার। হেস্টিংস ও নন্দকুমার। আচ্ছা আচ্ছা, হেস্টিংস যখন ক্ষমতায় ঠিক সেই সময়ে এই মীর জাফরের মারা গেছে অলরেডি। তার বিধবা পত্নী মীর জাফরের বউয়ের নাম ছিল কিন্তু মুন্নি। ওই সময় অনেক আধুনিক নাম ছিল, এখনো মুন্নি নামে অনেক পাওয়া যায়। মুন্নি বদনাম হুই, ডার্লিং তেরে লিয়ে। তো এই যে মুন্নি ছিল মীর জাফরের বউয়ের নাম, সেই মুন্নি এবং তার এক ছেলে ছিল নাজিমউদ্দৌলা, তারা মীর জাফরের এক কর্মকর্তা ছিল নন্দকুমার, যে দেওয়ান ছিল। দেওয়ান মানে হচ্ছে ওই খাজনা গ্রহণের অধিকার, অর্থমন্ত্রী বলা যেতে পারে ছিল। সেই নন্দকুমারের তত্ত্বাবধানে দিয়ে গিয়েছিল মীর জাফর তার স্ত্রী মুন্নিকে এবং তার সন্তান নাজিমউদ্দৌলাকে। তো এই মুন্নি অভিযোগ করে ওয়ারেন হেস্টিংস বিপদে ফেলে মুন্নির কাছ থেকে প্রায় 3.5 লক্ষ টাকা উৎকোচ নিয়েছিল, ঘুষ নিয়েছিল বা জোর করে আদায় করে নিয়েছিল। এই বিষয়টা পরে এই নন্দকুমার জানতে পারে এবং সে ইংল্যান্ডের যে কলকাতা যে কাউন্সিল, সেই কলকাতা কাউন্সিলের কাছে আনুষ্ঠানিকভাবে অভিযোগ উত্থাপন করে যে আপনাদের ওয়ারেন হেস্টিংস দুর্নীতিবাজ। সে মীর জাফরের স্ত্রীর কাছ থেকে ঘুষ নিয়েছে 3.5 লাখ টাকা। ওই সময় 3.5 লাখ টাকা তো এখন 350 কোটি টাকা হয়তো হবে, অনেক টাকা। তো এই এবং এক্ষেত্রে আমার কাছে সে হেস্টিংস যে চিঠিটা লিখেছিল মুন্নিকে, সেই চিঠিটার কপি আমার কাছে আছে, আমি প্রমাণ উপস্থাপন করতে পারবো। এইটাতে হেস্টিংস বিচলিত হয়ে যায় এবং কাউন্সিল চিন্তা করে ডিসিশন নেয় যে এটা প্রমাণিত হলে হেস্টিংসকে পদচ্যুত করা হবে। হেস্টিংস তড়িৎ ব্যবস্থা নেয় এবং ব্যবস্থা নিয়ে সে যেহেতু ওই কাউন্সিলের সভাপতি ছিল, সে কাউন্সিলের সব ধরনের মিটিং বন্ধ করে দেয়। মোহন নামে আর এক ভদ্রলোককে দিয়ে নন্দকুমারের বিরুদ্ধে ওই সময় ইংরেজদের যে সুপ্রিম কোর্ট ছিল বাংলা ভারতবর্ষের ইংরেজদের পুরো ইংরেজ অঞ্চল মিলে একটা সুপ্রিম কোর্ট ছিল, সেই সুপ্রিম কোর্টে নন্দকুমারের বিরুদ্ধে একটা মিথ্যা জালিয়াতির মামলা করে এবং এই জালিয়াতির মামলায় নন্দকুমারের বিচার শুরু হয়। মামলাটা পুরোটা সাজানো মামলা ছিল। হেস্টিংসের সুবিধা ছিল যে ওই সময় যিনি প্রধান বিচারপতি ছিলেন, ভদ্রলোকের নাম একটু মহিলা টাইপের নাম, স্যার এলিজা ইম্পে। এই স্যার এলিজা ইম্পে ইংল্যান্ডে পড়ার সময় হেস্টিংসের ক্লাসমেট ছিল, তারা বন্ধু ছিলেন। এবং স্যার এলিজা ইম্পে এবং হেস্টিংসের যোগসাজশে এই জালিয়াতির মামলায় নন্দকুমারের ফাঁসির দণ্ড দেয়া হয়। মামলা জালিয়াতির, অর্থ আত্মসাৎ, আর তাতে শাস্তি হয় ফাঁসি। ইংল্যান্ডে এখন খুনের অপরাধেও ফাঁসি দেওয়াকে বলা হয় বর্বরতা, ফলে খুনের অপরাধীকেও যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। আর এই ইংরেজরা এখানে, আমি এটা লিখেছি অবশ্য আমার লেখাতে, অর্থ আত্মসাতের অপরাধে একজনকে ফাঁসি দেয়। খালি ফাঁসি দেয় তা না, সেই ফাঁসি 1775 সালে কার্যকর হয়। ধারণা করা হয় উপমহাদেশে ইংরেজদের হাতে এটা ছিল প্রথম ফাঁসি। ইংরেজদের হাতে এটা ছিল প্রথম ফাঁসি। আচ্ছা, ইংরেজদের হাতে এটা ছিল প্রথম ফাঁসি, এই জন্য এটা খুব গুরুত্বপূর্ণ এবং আইনের স্টুডেন্টদেরকে এটা পড়ানো হয়, বা গ্লোবালি এটা বা উপমহাদেশের ইতিহাসে এটা খুব নাম করা, হেস্টিংস এবং নন্দকুমারের মামলা। নন্দকুমারকে ফাঁসি দেওয়া হয় এবং সেই ফাঁসি প্রকাশ্য একদম জনসম্মুখে কার্যকর করা হয়। পরবর্তীতে এই বিচারটা নিয়ে প্রশ্ন উঠে, অনেকগুলি কারণে প্রশ্ন উঠে। এক, সিদ্ধান্ত ছিল ব্রিটিশ আইন প্রযোজ্য হবে কেবল ব্রিটিশদের ক্ষেত্রে, ভারতীয় উপমহাদেশের ক্ষেত্রে প্রযোজ্য হবে ভারতীয়দের আইন। নন্দকুমারের ছিল ভারতীয় আর তার বিচার করা হয় ব্রিটিশ আইন। যে এখতিয়ার বিচারপতি স্যার এলিজা ইম্পের ছিল না, সে এখতিয়ারের বাইরে গিয়ে সামান্য অর্থসাতের মামলায়, জালিয়াতির মামলায় ইংল্যান্ডের আইনে দেশীয় ব্যক্তির
মৃত্যুদণ্ড দেয় এবং তার ফাঁসি কার্যকর করে। পরবর্তীতে বহুত গবেষকেরা, একজন খুব নামকরা গবেষক আছে স্যার আলফ্রেড লায়াল। স্যার আলফ্রেড লায়াল প্রথমবারের মতো উপমহাদেশে এই ঘটনাটাকে বলে ইট ইজ জুডিশিয়াল মার্ডার। আপনার প্রায় ইদানিং জুডিশিয়াল কিলিং শব্দটা শুনতে পারবেন। জুডিশিয়াল তখন উনি তার লেখায় বলেন যে দিস ইজ ক্যাটাগরিক্যালি এ জুডিশিয়াল মার্ডার। জুডিশিয়াল মার্ডার বড় ভয়ানক কথা। বিচারকদের কাজ মানুষের জীবন বাঁচানো বা ন্যায় বিচার করা। সেই বিচারকরা নিজেরাই যদি খুনের ভূমিকায় অবতীর্ণ হয়, খুনি, তখন তাকে বলা হয় জুডিশিয়াল কিলিং বা জুডিশিয়াল মার্ডার, মানে বিচারকরাই খুনি এখানে। এবং এই বড় কথাটা স্যার আলফ্রেড লায়াল ইতিহাসবিদ, তিনি তার লেখায় লেখেন যে এটা বিচারকেরাই খুনের ভূমিকায়, একজন বিচারকই খুনের ভূমিকায় অবতীর্ণ হয়েছে। জুডিশিয়াল কিলিং বা জুডিশিয়াল মার্ডার শব্দটা একটু মাথায় রাখেন। জুডিশিয়াল কিলিং লিখে সার্চ লিখবেন, অনেক জানার ব্যাপার, অনেক এটা নিয়ে অনেক কথাবার্তা আছে। সারা পৃথিবীতে এটা নিয়ে এখন অনেক আলোচনা আছে, জুডিশিয়াল কিলিং বা জুডিশিয়াল মার্ডার। আমাদের দেশের রাজনীতির ইতিহাসেও সাম্প্রতিক বা বিভিন্ন সময় দেখবেন যে জুডিশিয়াল কিলিং শব্দটা বিভিন্ন তরফ থেকে বলা হচ্ছে। এই উপমহাদেশের প্রথম জুডিশিয়াল কিলিং নন্দকুমার হয় ইংরেজ বিচারকদের হাতে। এবং অনেক গবেষকেরা এই ঘটনাটাকে বলছে মিসক্যারেজ অফ জাস্টিস। মিসক্যারেজের বাংলা তো আপনারা জানেনই, বিচারকে হত্যা করা, বিচারকে ধ্বংস করা, এই কাজটা করেন। এবং তার উপরে 1802 সালের দিকে এই সুপ্রিম কোর্টেরই একদল বিচারক ঐক্যবদ্ধভাবে বলে যে স্যার এলিজা ইম্পে নন্দকুমারকে যে ফাঁসি দিয়েছিল সেইটা একদম সুনির্দিষ্টভাবে একটা অন্যায় সিদ্ধান্ত ছিল। যেহেতু এই ঘটনা খুবই বিখ্যাত ঘটনা, সেজন্য আমি এটা আপনাকে মাথায় রেখে আপনি সার্চ দিয়ে দেখবেন যে হেস্টিংস বা নন্দকুমার মামলায় এটা আলোচনায় আছে, বা আমার পোস্টার আমি সংক্ষেপে লিখছি আমার ওয়ালে, সেটা পড়েও দেখতে পারেন। হেস্টিংস অনেকগুলি কারণে কলঙ্কিত, তার প্রধান কারণগুলির একটা হচ্ছে নন্দকুমারের ফাঁসি। হেস্টিংস চলে যায় এবং হেস্টিংস চলে যাওয়ার পর পরবর্তীতে আরো অনেক নানা কারণে হেস্টিংসকে উপমহাদেশ থেকে নিয়ে যাওয়া হয়। এবং হেস্টিংস চলে যাওয়ার পর আসেন আরেকজন গুরুত্বপূর্ণ মানুষ, তিনি বিপুল সংস্কার করেছে এবং এই ব্যক্তিও খুব আলোচিত, তাকে সম্পর্কে বিস্তারিত জানা প্রয়োজন। ভদ্রলোকের নাম কর্নওয়ালিস, আপনার নাম শুনেছেন, যিনি এই যে জমিদারি প্রথা বা চিরস্থায়ী বন্দোবস্ত যিনি করেছেন, এবং চিরস্থায়ী বন্দোবস্ত আসে পরীক্ষায় লিখেন। এরপরে আসে কর্নওয়ালিস, আপনি এই যে শিরোনাম লিখেন লর্ড কর্নওয়ালিস, ব্র্যাকেটে লিখেন 1886 থেকে 1893। লর্ড কর্নওয়ালিস 1886 থেকে 1893। স্যার 1786 থেকে 1793, সরি, এটা হলো ওই কথা বলতে গিয়ে মিস্টেক হওয়া। 1700, 1800তে আমরা যাইনি এখন। 1786 থেকে 1793। 1785 সালে হেস্টিংস পদত্যাগ করে চলে যান। গ্রুপ অফ ইংরেজ এই উপমহাদেশকে শাসন করেছে। আমি তো সবাইকে নিয়ে বলতে পারলে শান্তি লাগতো, কিন্তু আমরা হয়তো আপনাদের এই সংকোচনের জন্য, সময় সংকোচনের জন্য আমরা মোটা দাগে বড় কাজগুলি যারা করেছে, যেমন লর্ড কর্নওয়ালিসকে নিয়ে বলতে চাই, হার্ডিন্সকে নিয়ে বলতে চাই, বেন্টিংকে নিয়ে বলতে চাই, লর্ড ডালহৌসিকে নিয়ে বলতে চাই, লর্ড মিন্টোকে নিয়ে বলতে চাই। তো এগুলি নিয়ে বলতে চাইবো আমি ইনশাল্লাহ, আপনার ধৈর্য ধরে শোনেন। তো আমি আজকে শুধু কর্নওয়ালিসের সূচনাটা বলি। লর্ড কর্নওয়ালিস 1885 সালে এটা কি বলে ওই যে হেস্টিংস পদত্যাগ করেন, তাকে চাপ দেওয়া হয়, পদত্যাগ করে চলে যায়। এবং পরবর্তীতে এখানে গভর্নর হিসেবে নিয়োগ দেওয়া হয় লর্ড কর্নওয়ালিসকে। কর্নওয়ালিস জমিদার পরিবারের সন্তান ছিল, কেমন, নিজেও জমিদার ছিলেন, অভিজাত পরিবারের সন্তান, পড়াশোনায় ভালো ছিলেন কর্নওয়ালিস, খুব বুদ্ধিদীপ্ত মানুষ ছিলেন। এবং ইংল্যান্ডের প্রধানমন্ত্রী ছিলেন তখন পিট, এই পিটের বাল্যবন্ধু ছিলেন। তাহলে ইংল্যান্ডের প্রধানমন্ত্রী তার বন্ধু মানুষ, বৃদ্ধতার ধরন হচ্ছে এরকম। এইরকম একজন অভিজাত ব্যক্তিকে উপমহাদেশে গভর্নর জেনারেল হিসেবে পাঠানো হয়। কর্নওয়ালিসের শাসনকালটা
খুব লম্বা ছিল তা না, মাত্র 7 বছরের। পরবর্তীতে তিনি আবার এসেছিলেন, দেখেন 1786 থেকে 93, মাত্র 7 বছর। পরবর্তীতে 1805 আবার আসছিলেন, সেটা পরের আলাপ, পরে বলবো। এই 7 বছরে তিনি মেলা কাজ করেন, মেলা, ভূমি সংস্কার করেন, বিচার বিভাগ সংস্কার করেন, সেনাবাহিনী সংস্কার করেন, অনেক কাজ করেন। প্রধান যে কাজটা করেন সেটা হচ্ছে চিরস্থায়ী বন্দোবস্ত। চিরস্থায়ী বন্দোবস্তটা আপনাদের রিটেনে প্রশ্ন আকারে আসে, এবং এটা প্রিলিতেও জানা উচিত। 1793 সালে তিনি চিরস্থায়ী বন্দোবস্ত করেছেন, যে সালে তিনি চলে গেছেন, 21 সালে যাওয়ার আগে। এই চিরস্থায়ী বন্দোবস্তটা কিভাবে তৈরি করা হয়, সুফল কুফল কি, এটা আজকে বিস্তারিত বলবো বলে চিন্তা করছিলাম, কিন্তু আমি সবিনয় পুনর্বার দুঃখ প্রকাশ করছি যে আমি যে সময়টা উঠে রওনা দিব বলে ঠিক করেছি তার 15 মিনিট অতিক্রম করছি একটু। আচ্ছা, আমি সরি, আমি ওই যে একটু যোগাযোগ করলাম, আসলে ওয়েটিং ফর মি, আমার জন্য। আমি দুঃখ প্রকাশ করে আমি চিরস্থায়ী বন্দোবস্তটা একদম ভেঙে ভেঙে পুরোটা বলতে চাই, যেটা শাসন কাঠামো কি ছিল, কিভাবে কাজ করছিল, এটা একটু আমি পরদিন বলি, হ্যাঁ, বা পরদিন একটু লম্বা সময় ধরে নিব না, ইনশাল্লাহ লম্বা সময়, 2 ঘন্টার বেশি, 3 ঘন্টা নিব না ইনশাল্লাহ। আজকের জন্য একটু দুঃখ প্রকাশ করি। ধন্যবাদ জানাই। আর নন্দকুমারকে নিয়ে পারলে একটু পড়ে ফেলেন, বা ধরেন এই যে কে নিয়ে কি কয়, হেস্টিংস কে নিয়ে একটু নিজেরা একটু পড়ে ফেলেন। আর আমি ইতিহাস কোর্স যেটা, সেটা আপনাদের জন্য জরুরি না বলছি, কিন্তু অন্যদেরকে আপনারা যুক্ত করে দিতে পারেন। আমরা লম্বা সময় ধরে ইতিহাস পড়বো আর কি ইনশাল্লাহ। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ।